হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যার ছদ্মনাম হচ্ছে ভালোবাসার লাল গোলাপ। আচ্ছা, লাল গোলাপটা নিয়ে আমরা পরে কথা বলবো। আসলে আমরা যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি, আমরা এই ভালোবাসার লাল গোলাপ দ্বারা আমরা আসলে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম খণ্ড উপযোগ নিয়ে কথা বলবো। উপযোগ জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে। উপযোগ হচ্ছে তোমার স্যাটিসফ্যাকশন, কোনো কিছু পাওয়ার ফলে তুমি কোনো কিছু ভোগ করছো বা কোনো কিছু পেতে চাও, সেটা পাওয়ার ফলে তোমার যে একটা তৃপ্তি, তোমার যে একটা আনন্দ, সেই আনন্দটাই হচ্ছে তোমার জন্য স্যাটিসফ্যাকশন। এক কথা হলো ওয়াও, আহ, ইয়ামি, এই যে স্বাদ যে গ্রহণ করলাম, এই স্বাদটাই হচ্ছে আমাদের কাছে উপযোগ। তার মানে আমরা যদি বলতে চাই উপযোগের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, উপযোগ জিনিসটা কি? কোনো দ্রব্য, বইয়ের ভাষা আগে বুঝে নেই, কোনো দ্রব্য বা সেবার একটি বিশেষ গুণ যা মানুষের বিশেষ অভাব পূরণ করে। মানে হচ্ছে ফ্যানের উপযোগ হচ্ছে তোমাকে বাতাস দিবে, বাতির উপযোগ হচ্ছে তোমাকে আলো দিবে, এবং তোমাকে কলমের উপযোগ লিখতে সাহায্য করবে। মানে আপেল খাওয়ার পরে তোমাকে একটা পুষ্টি দিবে, আপেলের একটা স্বাদ হবে। এই যে প্রত্যেকটা দ্রব্যের একটা আলাদা আলাদা গুণ আছে যা তোমাকে বিশেষ অভাবটা পূরণ করে। ফ্যান অবশ্যই বাতির অভাব পূরণ করবে না। এই কারণে সংজ্ঞার ভিতরে বলছে বিশেষ গুণ। উপযোগ বলতে বোঝাচ্ছে কোনো দ্রব্য বা সেবার একটি বিশেষ গুণ যা আমাদের বিশেষ অভাব পূরণ করবে। বাতির অভাব হলে বাতি লাগবে, এই গুণটা কার আছে? বাতির। ফ্যানের বাতাসের অভাব হলে আমাদের এই গুণটা কার আছে? আমাদের এই ফ্যানের আছে। তার মানে কোন দ্রব্য বা সেবার অভাব মোচনের যে একটা ক্ষমতা থাকে, তার কি আছে? তাকে কি বলে? উপযোগ বলে। তাকে আমরা কি বলবো? উপযোগ। তাহলে আমি কেন উপযোগটাকে ভালোবাসার ক্ষেত্রে লাল গোলাপ নিয়ে কথা বলবো, তোমরা তাহলে তোমাদের জন্য টপিকটা খুবই সহজ হয়ে যাবে। তাহলে চলে আসি। দেখো, আমাদের লাইফে আমরা প্রেম, ভালোবাসা, এই টপিকগুলো সবাই কম বেশি জানি। সবাই টু জেড সবাই কম বেশি, হলো যে করছে সেও জানে, আর যে করে নাই সেও জানে। অনেকে করে শিখছে, অনেকে দেখে শিখছে। যাই হোক, আমরা যারা এখন আছি তাদের হয়তো বা 1 নাম্বার 2 নাম্বার গার্লফ্রেন্ডের মধ্যেই আছি। তারপর আমরা তারও একটু চেষ্টা করি যে আমাদের গার্লফ্রেন্ডের সঙ্গে একটু বাড়ানোর চেষ্টা করি। দেখি, চলো। দেখো, প্রথম প্রেমের আবেগ বেশি। প্রথম প্রেমের কি বেশি? আবেগ বেশি। মানুষ সব ভুলতে পারে, প্রথম প্রেম ভুলতে পারে না। তাহলে এই যে প্রথম প্রেমিকাকে আমরা যে আবেগটা দেই, তার প্রতি যে ভালোবাসার যে আমাদের একটা স্যাটিসফ্যাকশন, তাকে ভালোবাসার যে একটা স্যাটিসফ্যাকশন আমরা পাই, সেটা পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। প্রথম প্রেমিকাকে আমার সাধ্য মতো আমি গোলাপ দিব। কি, কতগুলো গোলাপ দিব? ধরে নিলাম আমি প্রথম প্রেমিকাকে 4টা গোলাপ দেবো। কয়টা গোলাপ? 4টা। কিন্তু এ যদি আমাকে ছ্যাঁকা দেয়, এই মেয়েটা যদি আমাকে কি করে? ছ্যাঁকা দেয়, তাহলে আমি বসে থাকবো দেবদাস হয়ে? না, বসে থাকার দিন আছে? বর্তমান যুগে বসে থাকার দিন নেই। পরবর্তী গার্লফ্রেন্ড নিব। কি নিব? পরবর্তী গার্লফ্রেন্ডের কাছে যাব, তার জন্য গোলাপ নিয়ে যাব কয়টি? 3টি। এও যদি আমাকে ছ্যাঁকা দেয়, বসে থাকার কোনো স্কোপ নাই, আবার আমরা আরেকটা গার্লফ্রেন্ডের কাছে যাব, তাকে গোলাপ দেবো কয়টি? 2টি। কারণ আস্তে আস্তে গার্লফ্রেন্ডের প্রতি আমার আকর্ষণ কমে আসতেছে, আমি পাথর হয়ে যাচ্ছি, আকর্ষণ কমে আসতেছে, আমি উপযোগ নিতে চাচ্ছি না। তারপরে কি, মানুষ স্বভাবতই আরেকটা গার্লফ্রেন্ডের কাছে যাবে, তাকে আরেকটা গার্লফ্রেন্ডের কাছে গেলে তাকে গোলাপ দিবে কয়টা ভাইয়া? 1টা। এইভাবে যখন এই গার্লফ্রেন্ডও যদি চলে যায়, এভাবে যখন গার্লফ্রেন্ড জীবন থেকে চলে যাবে, তার কি এই প্রেম ভালোবাসার প্রতি আর আবেগ থাকবে? আবেগ মানে হচ্ছে অর্থনীতি, আবেগ এই জিনিসটা প্রকাশ করে হচ্ছে উপযোগ দিয়ে। কি দিয়ে? উপযোগ দিয়ে। তারপরে এই যে খেয়াল করো, তারপরে সে আরেকটা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে নেক্সট, মানে স্বভাবতই মানুষ যায় আর কি, তখন তার জন্য কোনো গোলাপ নিয়ে যাবে না, কোনো গোলাপ নিয়ে যাবে না। দেখো, দেখো অতিরিক্ত মানে কি, প্রথমটা খুব মজা পাইছি, দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো অতিরিক্ত গার্লফ্রেন্ডের ফলে তাদের গোলাপের সংখ্যা আস্তে আস্তে আমি কমাই দিচ্ছি, আস্তে আস্তে কি করতেছি? কমাই দিচ্ছি। এখন একটা সময় গিয়ে সবাই মিলে যখন তাকে বিয়ে করাই দিল, এই বিয়ে করানোর ফলে ওই লোকটার বউ চলে গেল। এখন গার্লফ্রেন্ড চলে গেছে, আমি গোলাপ ফুল নিয়ে হিসাব করছি, কিন্তু বউ চলে গেছে। এটা তো লাইফে একটা ইম্পর্টেন্ট একটা সেক্টর। মানুষ গার্লফ্রেন্ড চলে গেলে বদনাম হয় না, বউ চলে গেলে কিন্তু বদনাম হয়। যে কারণে এখানে গোলাপ ফুল তো দূরের কথা, তাকে একটা কলঙ্কের দাগ দেওয়া যাবে, যে কারণে এখানে উপযোগটা কি হয়ে গেছে? -1। তাহলে মানে আমরা এখানে বুঝতে পারতেছি, যদি আমরা হিসাব করি লাইফের একটা পর্যায়ে যদি হিসাব করি, আমি আসলে কতগুলা গোলাপ ব্যবহার করেছি। প্রথম গোলাপ দিয়েছিলাম, প্রথম গার্লফ্রেন্ডকে দিয়েছিলাম 4টা, পরের জনকে দিয়েছিলাম 3টা, তৃতীয় গার্লফ্রেন্ডকে দিয়েছিলাম কয়টা? 2টা, তারপরে কয়টা? 1টা,
তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে কি -1। তাহলে একটা পর্যায়ে গিয়ে বউ চলে যাওয়ার পরে ওই লোকটা সিদ্ধান্ত নিল আমি কতগুলো গোলাপ, আমার আবেগ কতগুলো জায়গায় যে সীমাবদ্ধ হয়েছে, কতগুলো গোলাপ দিছি, এই সংখ্যাটা আমরা একটু হিসাব করব। তো হিসাব করতে গেলে সে মোট গোলাপ হিসাব করে, প্রথম গার্লফ্রেন্ডকে 4টা, মানে তার মোট গোলাপ গেছে কয়টা? 4টা। দ্বিতীয় গার্লফ্রেন্ডকে সে 3টা দিছে, তাহলে আগের গার্লফ্রেন্ডের 4টা, পরের গার্লফ্রেন্ডের হচ্ছে 3টা। তাহলে এই 3টা হচ্ছে দ্বিতীয় গার্লফ্রেন্ডের জন্য প্রান্তিক। কিন্তু টোটাল গোলাপ যদি হিসাব করি, এই দুইটা যখন আমরা যোগ করব, যোগফল রেজাল্ট দাঁড়াবে আমাদের কত? 7। তারপরে আমরা যখন তৃতীয় গার্লফ্রেন্ডের কথা চিন্তা করব, তাকে গোলাপ দিছে কয়টা? 2টা। তাহলে আমার মোট গোলাপ মানে আগের 7টা আর 2টা মিলে কয়টা হলো? 9টা। আর এই যে এই 3টার যোগফল যেহেতু এটা, তাহলে এই 9 এর সাথে 1 যোগ করার কারণে আমার এখানে হয়ে গেল কত? 10টা। 10 এর সাথে যখন 0 যোগ হয়েছে তখন এখানে হয়েছে কত? 10টা। আর এই 10 এর সাথে যখন -1 যোগ হয়েছে তখন এখানে হয়ে গেছে আমার কয়টা? 9টা। 10 প্লাস -1 মানে হচ্ছে 9টা। তার মানে আমাদের এখানে দেখতেছি যে প্রেম ভালোবাসার ছ্যাঁকা খাইতে খাইতে তার আবেগ দিন দিন কমতেছে। আবেগ দিন দিন কি হচ্ছে? কমতেছে, যে কারণে তার প্রান্তিক উপযোগ কমতেছে, মোট উপযোগ বাড়তেছে। কিন্তু কিভাবে বাড়তেছে সেটা বোঝার জন্য আমাদের একটু অন্য বিষয়টা একটু জেনে আসতে হবে। দেখো, পৃথিবীতে প্রত্যেকটা মোট যে আছে, মোট জিনিসগুলো 3 ভাবে বাড়তে পারে। একটা হচ্ছে ক্রমবর্ধমান, একটা হচ্ছে সমহার, আর একটা হচ্ছে ক্রমহ্রাসমান হারে বাড়তে পারে। এখন সমহার বাড়া মানে হচ্ছে, দেখো এই যে এটার মান হচ্ছে কত? 4 4 4। দেখো 4 আর 4, এই 4 4 হলো মোট, 4 আর 4 মিলে কত হয়েছে? 8, 8 আর 4 মিলে কত হয়েছে? 12। তার মানে এটা দৈর্ঘ্য যদি আমি 4 ধরি, এটাও দৈর্ঘ্য 4, এটাও দৈর্ঘ্য 4, সমান সমান জিনিস যোগ করা হয়েছে। তার মানে এখানে দৈর্ঘ্য হচ্ছে 4, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে কত? 12। তার মানে সমান সমান জিনিস যোগ হলে, মানে প্রান্তিক যদি সমান হয়, মোট বাড়বে সমহারে। মোট বাড়বে কি? সমহারে। এখন দেখো, প্রান্তিক জিনিসটা প্রথমটা হচ্ছে কত? 4, পরেরটা হচ্ছে কত? 5, তারপরেরটা কত? 7। তার মানে কি প্রান্তিকটা বড় বড় প্রান্তিক। দেখো 4-এর থেকে 5 বড়, 5-এর থেকে 7 বড়। তখন মোটটা কিভাবে বাড়তেছে? মোটটা বাড়তেছে, দেখো এখানকার দৈর্ঘ্য কত? 4, 4 আর 5 মিলে এখানে হয়েছে কত? 9, 9 আর 7 মিলে এখানে হয়েছে কত? 16। তার মানে এখানে যে বাড়তেছে সে বেশি হারে বাড়তেছে। তার মানে বড় বড় জিনিস যোগ করলে বেশি হারে। থিওরি অফ কি? ক্রমবর্ধমান। মানে বেশি বেশি বড় বড় জিনিস যোগ হচ্ছে, প্রান্তিক বাড়তেছে। মানে কি? প্রান্তিক বাড়লে মোট বর্ধমান হারে বাড়ে, বর্ধমান হারে বাড়ে। আবার দেখো এখানকার প্রান্তিক প্রথমটা হচ্ছে 4, 4-এর সাথে যোগ হচ্ছে কত? 3, 3-এর সাথে যোগ হচ্ছে কত? 2। তার মানে এটা দৈর্ঘ্য 4, এটা দৈর্ঘ্য হচ্ছে 3, এটা দৈর্ঘ্য কত ভাইয়া? 2। তাহলে এখানে দেখো আমাদের মোট দৈর্ঘ্য 4 আর 3 মিলে হয়ে যায় কত? 7, 7 আর 2 মিলে হয়ে যায় 9। জিনিসটা বাড়তেছে, কিন্তু যেভাবে বাড়ার কথা ছিল সেভাবে না বেড়ে কম হারে বাড়তেছে। কারণ কি? প্রান্তিক গুলো কমতেছে। প্রান্তিক গুলো কি হচ্ছে? কমতেছে। 4-এর থেকে 3 ছোট, 3-এর থেকে 2 ছোট। তার মানে আমাদের যে বাস্তব জীবনে বন্ধু আছে, আমাদের যারা 5 ফিট 6, তাদেরকে বলতেছি সমহারে বাড়ছে, মানে একই তালে বাড়ছে। কিছু কিছু বন্ধু আছে ড্যাং ড্যাং করে অনেক লম্বা হয়ে গেছে, মানে কি তারা ক্রমবর্ধমান হারে বাড়ছে, মানে বেশি হারে বাড়ছে। আবার কিছু কিছু বন্ধু আছে মানে বাড়তেই চায় না, কমপ্লেন খাওয়াতে হয়, মানে এই বন্ধুগুলো বাড়তেছে কি? ক্রমহ্রাসমান হারে। তো আমাদের এখানে আমরা যে টপিকটাতে ছিলাম, এখানে দেখো প্রান্তিক হচ্ছে 4 3 2 1 0, মানে কি প্রান্তিক আস্তে আস্তে কমতেছে। যদি প্রান্তিক কমে মোট, আবার প্রান্তিক কমতেছে মানে প্রান্তিক একটার চেয়ে একটা ছোট, তাহলে মোট ক্রমহ্রাসমান হারে বাড়বে। মোট কি হবে? ক্রমহ্রাসমান হারে বাড়বে। এই কারণেই যেহেতু একই জিনিস বারবার ভোগের ফলে, যখন গার্লফ্রেন্ড বারবার একটার পর একটা গার্লফ্রেন্ড ছাকা খাইতে খাইতে ওই জিনিসের প্রতি যখন একটা মানুষের আগ্রহ কমে আসতেছে, তার মানে কি? তার প্রান্তিক উপযোগ কমতেছে। এই কারণে এই বিধিটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই ক্ষেত্রে আমি আরেকটা যদি বইগত ভাষায় আরেকটা যদি ফর্মাল উদাহরণে যাই, তাহলে আমরা একটু খেয়াল করি। দেখো আমি অনেক ক্লান্ত, কলেজ থেকে আসছি, আসার পরে বাসায় গিয়ে আমার হঠাৎ মনে হলো আমি আপেল খাবো। কি খাবো? আপেল খাবো। এখন আপেল তো বাসায় নেই, বাজারে গেছি। বাজারে যে আপেলের প্রতি এই যে আমার আকর্ষণ, আপেল আমাকে খেতেই হবে, তার মানে আমি বাজারে গিয়ে প্রথমে একটা আপেল খাইছি। আপেল খাওয়ার সাথে সাথে ধরলাম, আমি কি দাম জিজ্ঞেস করছি? না, দাম কিন্তু আমি জিজ্ঞাসা করি নাই। আমি আগে বলছিলাম প্রথম প্রেমের আবেগ বেশি, এই কারণে তাকে বেশি গোলাপ দিয়েছিলাম। এখন প্রথম আপেল খাওয়ার সময় যে আমি স্যাটিসফ্যাকশন, তৃপ্তিটা পাইছি, এটা কি অনেক বেশি না? যেহেতু এটা অনেক বেশি, দোকানদার যে দাম চাইছে ওই দাম দিয়েছে। ধরে নিলাম দোকানদার আমার কাছে 4 টাকা চাইছে, কিন্তু দ্বিতীয় আপেল খাওয়ার সময় প্রথম আপেলের মতো কি আকর্ষণটা আমার আছে? না। আমি দোকানদারের সাথে দাম করবো, ভাই দ্বিতীয় আপেল, এই আপেলটা খাবো, আপনাকে আমি 3 টাকা দেবো।
আপনি কি দিবেন? দামাদামি করতেছে, কারণ আগের মতো ফিলিংস আবেগ আমার নাই, আবেগ একটু কমতেছে। দোকানদার রাজি হয়েছে, খাইছি। তৃতীয় আপেল খাওয়ার সময় আমি আর একটু দামাদামি করছি, দাম কমাই বলছি 2 টাকা হলে, তাও দিছে। একটা বৃদ্ধ লোক কয়েকটা আপেল নিয়ে বসে আছে, তার ওইখানে যে মজার চলে বলতেছি, ভাই অত ফিলিংস নেই, আপেল খাওয়ার প্রতি আমার এত আগ্রহ নেই, তারপর যদি 1 টাকা দেন তাহলে আমি খাবো। ওই লোকটা অসহায়ের মতো দিয়ে দিচ্ছে, তাও আপেলটা খাইছি। তার মানে কি আপেলের প্রতি ফিলিংস আমার কমতেছে, কারণ হচ্ছে আপেলের জন্য যেটা অর্থ ব্যয় করার ইচ্ছা সেটা আমার কি হচ্ছে, কমতেছে। এখন দেখো পঞ্চম ব্যক্তি, সে হচ্ছে আমার কি বাবার বন্ধু। বন্ধু দোকান, যে বাইসতে এত আপেল খাইতেছো কেন, কি হয়েছে আজকে আপেলের প্রতি এত তোমার মানে ভালো লাগা তৈরি হলো কেন? না চাচা খাইছি প্রচুর, আরেকটা খাও। না চাচা, কারণ কি আমি ওভারলোডেড, আমি আর খেতে চাচ্ছি না, এর পেছনে আমি আর কোনো অর্থ ব্যয় করতে চাচ্ছি না। কিন্তু ওই যে আমার বাবার বন্ধু, সে বলতেছে ভাই স্যার টাকা লাগবো না, এমনি খাও, মানে কি কোনো টাকা দিতে হবো না। আর বাঙালি আমরা কি বাংলা বলে ছাড়ি না নাকি, ব্যাপারটা এরকম। খাইছি, খাওয়ার পরে তো মনে করো দেখা হলো কার সাথে, ধরে নিলাম শ্বশুরের সাথে দেখা হয়েছে। কার সাথে? এখন শ্বশুর হইতেছে ফলের দোকানদার। এখন দেখো শ্বশুরের সাথে যদি দেখা হয়, শ্বশুর তোমাকে কি বলবে, যে বাবা আরেকটা আপেল খাও। আমি কি বলবো, না আমি একদম গলা পর্যন্ত খাইয়ে ফেলছি, আপেল খাওয়া হতে সম্ভব না। না বাবা তোমাকে খেতেই হবে, তুমি এতগুলো দোকানে আপেল খাইছো, আমার দোকানে যদি আপেল না খাও পাবলিক মনে করবে কি তার দোকানে আপেলে ভেজাল আছে। জোর করে, তার মানে কি তার এখানে কি ব্যাপারটা হচ্ছে, তার যে বইয়ের ভয়ে সে কি করছে, আরেকটা আপেল খাইছে। কিন্তু সে কি খেতে চাইছিল আপেলটা? না, খাইতে চাই নাই। খাইতে গিয়ে কি হয়েছে, তার ওভারলোডেড হয়েছে, মানে কি তিক্ততা তো শুরু হয়েছে, এবং কি তার কি মানে অবস্থা খারাপ। এখন পাবলিক এসে বলতেছে অবস্থা খারাপ হয় কি, মানে ওভার একদম গলা পর্যন্ত আগেই খাই ফেলছিল, যে এই পর্যন্ত যখন 6ষ্ঠ নাম্বার আপেল খাইছে তখনই তার কি অ্যাসিডিটি হয়েছে, তাকে কি করতে হচ্ছে। অ্যাসিডিটি হলে বাংলা ওষুধ অ্যান্টাসিড। সে কি বাজারে আপেল খাওয়ার জন্য গেছিল না অ্যান্টাসিড খাওয়ার জন্য গেছিল? অতিরিক্ত ভোগের কারণে, দেখো অতিরিক্ত ভোগের কারণে তাকে কি করতে হয়েছে, এই 1 টাকার একটা অ্যান্টাসিড খাইতেছে, যেটা তার কি জরিমানা হিসাবে গেছে। কি হিসাবে গেছে? জরিমানা হিসাবে গেছে। তো আমরা ওই প্রথম প্রেমের আবেগ বেশি বেশি দিছি, তারপর আস্তে আস্তে আবেগ কমতেছে, এক পর্যায়ে যায় 0 হচ্ছে, তারপরে কি হয়েছে -1 হয়েছে। তো এটা হচ্ছে ক্রম হ্রাসমান। দেখো প্রান্তিকটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, এই হ্রাস পাওয়াটা কি বলতেছে কি ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, যেটা 2025 এবং প্রত্যেক বছর অন্তর অন্তর আসে। বিশেষ করে 2025 যেহেতু 24-এ পরীক্ষা হয় নাই, এই প্রশ্নটা আমি বলতে পারি 100% গ্যারান্টি দিয়ে এই প্রশ্নটা এবার আসবে। আচ্ছা, এখন দেখো আমরা যে বিষয়টা নিয়ে এখন একটু কথা বলবো, বিধিটা তাহলে বিধি অনুযায়ী কি কি লাইন হয়, মানে এখানে বলতে পারে উপরোক্ত উদ্দীপকে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সমর্থন কিনা ব্যাখ্যা করো, প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগের সম্পর্ক আলোচনা করো। তাহলে এই জিনিসগুলো যদি আমি তোমাকে নোট করে দেই, নোট করে দিলে তুমি অত ফিল পাবা না, কিন্তু তুমি যদি 4টা লাইন তোমার মাথায় রাখতে পারো, প্রশ্ন যেভাবে আসুক, এই চ্যাপ্টারে যে কোনো প্রশ্ন আসুক না কেন, তুমি এই টপিকটা তোমার মনের মতো করে লিখে আসতে পারবা। এবং আমাদের লেকচার শিটে এগুলো ডিটেলস সব দেওয়া আছে, আগে তোমাকে এই 4টা লাইন তোমাকে বুঝতে হবে। তুমি একটা জিনিস আসো, আমরা লেসনে চলে যাই। প্রথম প্রেমের আবেগ বেশি, প্রথম প্রেমের কি বেশি? আবেগ বেশি। তাহলে খেয়াল করি, প্রথম প্রেমের যেহেতু আমার আবেগ বেশি, আমি কয়টা গোলাপ দিছিলাম? 4টা। তার মানে কি প্রান্তিক, দেখো তো, তারপরে কোন গার্লফ্রেন্ডকে আমি কি এর চেয়ে বেশি গোলাপ দিছি? 3, 2, 1, 0, -1, এর থেকে বেশি গোলাপ কিন্তু আমি দেই নাই। যে কারণে প্রথম প্রেমের যেহেতু আবেগ বেশি, তার মানে কি প্রান্তিক উপযোগ প্রারম্ভিক স্তরে, কোন স্তরে? প্রারম্ভিক স্তরে, মানে প্রথমটার ক্ষেত্রে প্রান্তিক উপযোগ কি হয়? সর্বোচ্চ হয়। দেখো এর চেয়ে বড় আর কিছু নাই। তারপরে তাহলে সর্বোচ্চ, আমি একটু আগে বলে দিয়েছিলাম যদি প্রান্তিক সর্বোচ্চ হয়, তখন মোট কি হবে? ক্রমহ্রাসমান না ক্রমবর্ধমান? থিওরি অফ মানে কি ক্রমবর্ধমান হারে বাড়বে। কি হারে বাড়বে? ক্রমবর্ধমান হারে বাড়বে। তার মানে কি প্রান্তিক উপযোগ প্রারম্ভিক স্তরে প্রান্তিক উপযোগ সর্বোচ্চ হয়, মোট উপযোগ এই যে থিওরি অফ মানে কি ক্রমবর্ধমান হারে বাড়ে। ভোগ বৃদ্ধির সাথে সাথে, যে আপেলের ভোগ গার্লফ্রেন্ডের ভোগ যেটাই বলি, ভোগ বৃদ্ধির সাথে সাথে আমার প্রান্তিক উপযোগ কমতেছে, এই পর্যন্ত কি কমতেছে। আচ্ছা, কমলে মানে কি হ্রাস পায়। তাহলে প্রান্তিক উপযোগ মানে কি, যে ভোগ বৃদ্ধি, আমি যত 2 নাম্বার থেকে 3 নাম্বার, 3 নাম্বার থেকে কত 4 নাম্বার, এই যে আমার ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ এখানে কি হয়ে গেছে ভাইয়া? কমে গেছে। প্রান্তিক উপযোগ কি হয়ে গেছে? কমে গেছে। তখনই আমার কি হয়েছে? প্রান্তিক উপযোগ কমে বা হ্রাস পায়। হ্রাস কমলে বা হ্রাস পারলে মোট উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়ে। কি হারে বাড়ে? ক্রম হ্রাসমান হারে বাড়ে। এখন দেখো একটা পর্যায়ে গিয়ে প্রান্তিক উপযোগ কি হয়েছে ভাইয়া? 0। প্রান্তিক উপযোগ কি? 0। মানে অর্থ ব্যয় করার আর ইচ্ছা নাই, গার্লফ্রেন্ডের গোলাপ দেওয়ার আর ইচ্ছা নাই।
তখন দেখবা এখানে আমার মোট উপযোগ কি হয়েছে সর্বোচ্চ। এখন প্রশ্ন হলো ভাইয়া এই 10 মানে হচ্ছে সর্বোচ্চ, তাহলে এই 10 আর এই 10 এর মধ্যে পার্থক্য কি? মনের ভিতরে কি এই প্রশ্ন আসে কিনা? এই 10 কে আপনি সর্বোচ্চ বলতেছেন, আগের 10 কি লম্বাই কি 10 কি লম্বাই কি একটা চেয়ে আরেকটা বড় ছোট, শেষের 10 কে সর্বোচ্চ বলতেছেন, তাহলে আগের 10 কে আপনি কি বলবেন? আগের 10 কে আমরা বলবো সর্বোচ্চ স্তরে পৌঁছানো। কি স্তরে পৌঁছানো? সর্বোচ্চ স্তরে পৌঁছানো। যেমন ধরো এই লোকটা বিরহে কাতর হয়ে 10 তলা বিল্ডিং এ আত্মহত্যা করতে গেছে, বউ চলে গেছে দেখে। এখন দেখো বউ চলে গেছে দেখে যেহেতু আত্মহত্যা করতে গেছে, তাহলে একটু খেয়াল করি। দেখো সে এই যে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে 10, এই জায়গার উচ্চতা হচ্ছে কত? 10। এখন এই লোকটা যখন সিঁড়ি বেয়ে এই জায়গায় উঠছে, মানে কি সে 10 তলা ছাদে আছে, ছাদে হাঁটতে হাঁটতে যখন এতলা গেছে তখন কি আছে? সেও 10 তলা ছাদে আছে। মানে কি এই যে স্তরটা আছে, এই স্তরটা হচ্ছে 10 তলার স্তর। কত তলার স্তর? 10 তলার স্তর। প্রথম 10-এ সে 10 তলায় উঠছে, পরের 10-এ সে উঠে দেখে যে আর উপরে ওঠার জায়গা নাই, এখন তাকে নিচে নামতে হবে। মানে কি সে তখন কি হয়েছে? সর্বোচ্চ হয়েছে। সে তখন কি হয়েছে? সর্বোচ্চ হয়েছে। তার মানে আমরা বুঝতে পারি যে এখানে প্রথম 10টা হচ্ছে সর্বোচ্চ স্তরে পৌঁছানো, দ্বিতীয় 10টা হচ্ছে সর্বোচ্চ হওয়া। কি হওয়া? সর্বোচ্চ হওয়া। এখন একটা জিনিস ভালোভাবে আরেকটু খেয়াল করো, দেখো প্রান্তিক উপযোগ যখন ঋণাত্মক হয়ে গেছে, কি হয়ে গেছে? ঋণাত্মক, তখন মোট উপযোগ না বেড়ে কি হয়েছে? কমে। অর্থনীতিতে কোনো কিছু যতক্ষণ বাড়বে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, কমলে বাম থেকে ডানে নিম্নগামী হবে। তার মানে আমাদের এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলো, প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগের সম্পর্ক বলো। যদি প্রশ্ন আসে উপরের উদ্দীপকটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে সমর্থন করে কিনা, তখন আমরা এইভাবে মান নির্ণয় করে চিত্র আঁকে, চিত্রের বর্ণনা দিয়ে লাস্টের লাইনটা লিখতে হবে। এখানে প্রারম্ভিক স্তরে প্রান্তিক উপযোগ সর্বোচ্চ হয়, ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। একটা ভোগের পরিমাণ চলতে থাকলে প্রান্তিক উপযোগ শূন্য হয়, পরে গিয়ে ঋণাত্মক হয়। অর্থাৎ উপরোক্ত উদ্দীপকটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে সমর্থন করে। নেক্সট দেখো, যদি প্রশ্ন আসে মোট প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগের সম্পর্ক, তখন আমরা কি এই বক্স থেকে অ্যান্সার করব। প্রারম্ভিক স্তরে প্রান্তিক উপযোগ যখন সর্বোচ্চ হয়, মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বাড়ে। ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পায় বা কমে, তখন মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে। ভোগের পরিমাণ চলতে থাকলে প্রান্তিক উপযোগ শূন্য হয়, তখন মোট উপযোগ কি হয়? সর্বোচ্চ হয়। মোট উপযোগ কি হয়? সর্বোচ্চ হয়। এবং ভোগের পরিমাণ আবার চলতে থাকলে তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়, তখন মোট উপযোগ কি হয়? হ্রাস পায়। দ্যাটস এনাফ। এই বক্সটা যার ক্লিয়ার, এই জায়গা থেকে যে কোনো এমসিকিউ, যে কোনো সৃজনশীল আসুক না কেন, তার পক্ষে এটা ওয়ান টাইমের ব্যাপার। আসো দেখো চিত্রটা তাহলে কেমন হয়েছে। চিত্রটার ক্ষেত্রে দেখো, এই দেখো আমি যদি প্রান্তিকের চিত্র আঁকাই, ও এক্স ভূমি অক্ষে আমরা কি নিব? কিউ। এই কিউ দ্বারা কি বোঝায়? ভোগের পরিমাণ। কিউ দ্বারা কি বোঝায়? মনে রাখবা অর্থনীতিতে যেখানে কিউ পাবা তাকে ধরে নেবা কি? রানী। তাকে ধরে নেবা কি? রানী। কিউ মানে হচ্ছে কুইন। আর রানী কই থাকে? উপরে থাকে না নিচে থাকে? পাবলিক বলো, রানী কই থাকবে? নিচে থাকে। ওকে, এখন আসো দেখো প্রান্তিক উপযোগের ক্ষেত্রে আমরা এই যে এই চিত্রটার ক্ষেত্রে আমরা ও এক্স, এই ও এক্স ভূমি অক্ষ, ও এক্স কি অক্ষ? ভূমি অক্ষে, যেখানে রানী কিউ মানে ভোগের পরিমাণ, ও ওয়াই লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ চালে, প্রান্তিক উপযোগ এম ইউ, মোট উপযোগ চালে টি ইউ নির্দেশিত নিচি। নেওয়ার পরে দেখো ভোগের পরিমাণ যখন 1, তখন প্রান্তিক উপযোগ কত? এই যে ঘটনা খেলা 2 হলে কত হয়? 3। আর এটার চিত্র আমাদের ইউটিউব চ্যানেলে হাতে কলমে কিভাবে সহজে সুন্দরভাবে চিত্র আঁকানো যায় সেই টেকনিকে ম্যাজিক স্কেলের মাধ্যমে আমরা আগে দেখিয়ে রাখছি, তোমরা ইউটিউব চ্যানেল থেকে এই চিত্রটা দেখে নিতে পারো। আচ্ছা, এখন দেখো এই যে 3-এর জন্য হচ্ছে আমার 2, তারপরে হচ্ছে 1, 5-এর জন্য 0। তার মানে কি আমি যদি এখন চিত্রটা অঙ্কন করি তাহলে দাঁড়ায় এই যে এরকম একটা সরল রেখা। এই যে এখানে 6-এর জন্য হচ্ছে কত? -1। 6-এর জন্য কত? -1। দেখো আবার যদি মোট উপযোগের ক্ষেত্রে দেখো আস্তে আস্তে মোট উপযোগ বাড়তেছে। এই দেখো যতক্ষণ বাড়তেছে এই পর্যন্ত সে ক্রমবর্ধমান, তারপরে ক্রমহ্রাসমান হারে বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। এই জায়গায় যায় সে কি হয়েছে? সর্বোচ্চ হয়েছে। যখন প্রান্তিক উপযোগ 0, তখন মোট উপযোগ কি হয়েছে? ভাই দেখো এই যে সর্বোচ্চ, এখানে 0 হয়েছে, এখানে সর্বোচ্চ। আগের দশে কি হয়েছিল? আগের দশে সর্বোচ্চ স্তরে পৌঁছাইছে, পরের দশে সে কি হয়েছে? সর্বোচ্চ হয়েছে। পরের দশে সে কি হয়েছে? সর্বোচ্চ হয়েছে। দেন তারপরে কি হয়েছে? ওই যে অতিরিক্ত ভোগের ফলে এই যে মনে করো বিয়া করা দিয়েছে, বউ গেছে, কলঙ্ক হয়ে গেছে -1, তখন কি হয়েছে? মোট প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে গেছে, মোট উপযোগ না বেড়ে কি হয়ে গেছে? কমে গেছে। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। দেন দেখো
প্রশ্নগুলা কিভাবে আসে? প্রশ্নগুলা এভাবে একটা বক্স দিয়ে দিতে পারে, এখানে মোট উপযোগও থাকতে পারে, এখানে মোট উপযোগের পরিমাণ থাকতে পারে, বা এখানে প্রান্তিক উপযোগের পরিমাণও থাকতে পারে। তোমাকে বলতে পারে প্রান্তিক উপযোগ সূচি তৈরি করো, মানে এখানে হইতেছে তাহলে এটা কত হবে 4, 7 থেকে 4 বাদ দিলে প্রান্তিক মানে হচ্ছে পরেরটা মাইনাস আগেরটা, মোটের পরেরটা মাইনাস আগেরটা, তাহলে 4 থেকে আগে 0 বাদ দিছি 4 হয়েছে, 7 থেকে 4 বাদ দিলে এখানে হবে কত 3, 9 থেকে 7 বাদ দিলে এখানে হবে কত 2, 10 থেকে 9 বাদ দিলে 1, 10 থেকে 10 বাদ দিলে 0, 9 থেকে 10 বাদ দিলে -1, কি হবে -1। তার মানে এইভাবে তোমাকে প্রান্তিক উপযোগ আঁকাইতে হবে। উপযোগ আঁকানোর সাথে সাথে তোমার এইভাবে একের জন্য এইভাবে মনে করো যে এইভাবে চিত্র হবে। চিত্র আঁকানোর টেকনিক আমরা আগে বলে দিছি, চিত্র বর্ণনা কৌশল আমরা আগে বলে দিছি, আমাদের এই চ্যাপ্টারে আমরা আবার নেক্সট বলবো। দেখো তারপরে ভোগের একক, তারপর আমরা এখন তো বেসিকটা শিখলাম কি আসবে, তারপর এটা প্র্যাকটিস সেশন, প্র্যাকটিস ক্লাসে আমরা আবার দেখবো নেক্সট ক্লাসে যে কিভাবে এই 4টা লাইন দিয়ে আমরা উদ্দীপকটা কত সুন্দরভাবে নোট করতে পারি, আসো বা লিখতে পারি, অ্যান্সার করতে পারি। আচ্ছা এখানে দেখো এবার কিন্তু প্রশ্নটা এভাবে এখানে বিভিন্ন জায়গায় খালি বক্স দিয়ে রাখে, কি দিয়ে রাখে, বক্স দিয়ে রাখে, যা এই ক্যাচালটাতে তোমরা পড়ে যাও। দেখো এবার এই যে এইভাবে প্রশ্ন আসতে পারে, এভাবে আসতে পারে, এটা আমরা আগামী ক্লাসে দেখাবো। এখন দেখো এখানে বলতেছে প্রান্তিক উপযোগ সূচি তৈরি করো, এখান থেকে করলাম, বা উদ্দীপকে খালি ঘরগুলো পূরণ করো, প্রান্তিক উপযোগ সূচি তৈরি করে চিত্র অঙ্কন করো, উদ্দীপকটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে সমর্থন করে কিনা সেটা ব্যাখ্যা করো, উদ্দীপকে অর্থনীতির কোন বিধিটি কার্যকর হয়েছে ব্যাখ্যা করো। মানে কি ক্রমহ্রাসমান, একই প্রশ্ন ঘুরে ফিরে, মানে কি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, উদ্দীপকে অর্থনীতির কোন বিধিটি কার্যকর হয়েছে সে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, উদ্দীপক হতে মোট উপযোগ সূচি চিত্র অঙ্কন করো। তার মানে কি এটা একটা সহজ জিনিস, মোট উপযোগ, শুধু মোট উপযোগ আগাইতে বলছে, উদ্দীপক হতে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের কি আলোচনা করো, সম্পর্ক 2025 সাল 100% গ্যারান্টি, এটা আসবে 2025 সাল 100% গ্যারান্টি, উদ্দীপক হতে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক আলোচনা করো। আর 90% গ্যারান্টি হচ্ছে উদ্দীপকটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে সমর্থন করে কিনা সেটা ব্যাখ্যা করো। এমন হতে পারে গতে এটা দিয়ে, ঘতে এটা দিয়ে দিচ্ছে। এখন খুরসা প্রশ্নটা সামান্য, যেহেতু আমি উপযোগ টপিকটা নিয়ে আলোচনা করবো, তাহলে টাইপের ভিতরে আরেকটা খুরসা প্রশ্ন আছে, এই বিধিটির ব্যতিক্রম কোনটি, এই বিধিটির ব্যতিক্রম মানে কি, উপরে উদ্দেশিত মানে কি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কোন কোন ক্ষেত্রে কার্যকর হয় না। যেমন নেশা ক্ষেত্রে, একটা নেশাখোরকে তুমি যদি বলো যে 1 গ্লাস মদ খাওয়ার পরে পরের গ্লাস মদ, 1 গ্লাস মদের জন্য সে দিচ্ছে লাগে 200 টাকা, পরের গ্লাস মদ খাওয়ার জন্য তাকে যদি বলা হয় যে টাকা 100, তুমি কি সে 100 বলবা, নাকি বলো কি পরের গ্লাস মদের জন্য তাকে 500 টাকা দিতে হবে, দাম বাড়াই দিছো, তারপর তার উপযোগ না কমে পরের গ্লাস মদের জন্য তার কি হবে, উপযোগ বাড়বে। ঘরের বউকে তুমি গয়না বানাই দিছো, ঘরের বউকে কি বানাই দিছো, গয়না বানাই দিছো, তার মানে কি তার উপযোগ কি হওয়ার কথা ছিল, কমার কথা ছিল, উপযোগ কি হওয়ার কথা ছিল, গয়না বানাই দিছো, মানে কি পরবর্তীতে তাকে যদি বলো তোমাকে আরেক বুড়ি গয়না বানাই দেবো, ঘরের বউ কি না করবে, সে কি বলবে যে না থাক, তুমি 1 বুড়ি আগে বানাই দিছো, আরেক বুড়ি বানাই দিও না। মানে কি বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে কারো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয় না, মানুষকে একটা পাওয়ার গেলে আরেকটা কি তার মানে আরো বেশি পাওয়ার তার আকাঙ্ক্ষা জাগে। তো এই ক্ষেত্রগুলো, এই প্রশ্নগুলো আমরা ডিটেলস আলোচনা যখন করবো নেক্সট ক্লাসে দেখতে পাবো। দেখো আমাদের এই যে লেকচার শিট গুলো আছে, এই লেকচার শিট গুলোতে টাইপ ভাবে এখানে দেখো বেসিক আলোচনা, এখানে সেই প্রশ্নের 1 নাম্বার প্রশ্নের উত্তর, 2 নাম্বার 3 নাম্বার প্রশ্নের উত্তর, ওই 4টা লাইন ব্যবহার করে আমরা কিভাবে এখানে অ্যান্সার করব, আবার 5 নাম্বার প্রশ্নের উত্তর, মোট উপযোগ সূচি তৈরি করে তার বর্ণনাগুলো আলোচনা করা। তারপরে দেখো এখানে হচ্ছে আবার দেখো এই আমাদের এই লেকচার শিটে কি করা আছে, এই যে সম্পর্ক, এই যে এখানে থেকে কিভাবে সম্পর্ক, এই যে 4টা লাইন ব্যবহার করে সম্পর্ক, এই যে 1টা 2টা 3টা 4টা, এবং লাস্টে যে প্রশ্নটা আছে উদ্দীপক হতে উপযোগ বিধিটি কার্যকর হয়েছে কিনা, কোন বিধিটি কার্যকর মানে কোন কোন ক্ষেত্রে কার্যকর হয় না সেটার আলোচনা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তার মানে A to Z কমপ্লিট প্র্যাকটিস দেওয়া আছে, যে প্র্যাকটিস গুলো আমরা ওইখানে প্র্যাকটিস করবো, নেক্সট ক্লাসে এগুলো আবার নেক্সট স্লাইডে আমরা এগুলো আলোচনা করবো। এবং এই চ্যাপ্টার থেকে জ্ঞানমূলক অনুধাবনমূলক কি আসবে সবগুলো এখানে দেওয়া আছে, যেমন উপযোগ কাকে বলে, সংখ্যাবাচক উপযোগ, পর্যায়বাচক উপযোগ, প্রাথমিক উপযোগ, মোট উপযোগ, প্রান্তিক উপযোগের সংজ্ঞা, এগুলো আমাদের দেওয়া আছে। এখন দেখো এই যে এই ঘটনাগুলো থেকে আমরা যে ব্যাপারগুলো নিয়ে আরেকটু দেখি, যে এখান থেকে জ্ঞানমূলক কি কি আছে টাইপ ভিত্তিক, যেমন এখানে 4 5 6 7 7টা এবং মানে 1টা 2টা 3টা 4টা 5টা প্রশ্নের উত্তর একটা প্রসেসে দেওয়া আছে। মানে তুমি যদি এই সিস্টেমটা শিখে ফেলো, তোমাকে আর মুখস্থ করার দরকার নাই, ওই 4টা লাইন ব্যবহার করে এরকম টাইপ ভিত্তিক 2টা প্রশ্নের উত্তর এক জায়গায়, কিন্তু গাইড বলো সারা নোট করায়, যেখানে করায় খাতা লিখতে লিখতে দিস্তা ঘুরে ফেলছো, এই জায়গাগুলোতে গিয়ে তোমরা দেখো যে এখানে একটা স্পেশাল জিনিস আছে। তার মানে তোমরা যদি আমাদের এই নোটগুলা যদি পেতে চাও, ফ্রি যদি পিডিএফ গুলো পেতে চাও, তোমরা আমাদের সাথে থাকতে পারো। আমাদের ফোন নাম্বার হচ্ছে 01735190190, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা ফ্রি হ্যান্ড নোটটা কালেক্ট করে নিতে পারো। আচ্ছা